বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে ১৬টি ট্রলার ডুবি, নিখোঁজ ১৯৬ জন, হাতিয়ায় ৩ জনের মরদেহের সন্ধান জানিয়েছে কোস্টগার্ড। বরিশালে আটকে যাওয়া লঞ্চ থেকে ৭০ যাত্রী উদ্ধার। দৈনিক মাত্র ২৫ টাকা বাড়িয়ে চা শ্রমিকদের নতুন মজুরি ১৪৫ টাকা। ১২ দিন পর ধর্মঘট প্রত্যাহার, কাল থেকে কাজে যোগ দেবেন আন্দোলনকারীরা। মোংলা বন্দরে ড্রেজিং প্রকল্পের বালু ডাম্পিং নিয়ে মুখোমুখি বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয়রা। ৩ ফসলি জমি নষ্টের অভিযোগ, পরিদর্শনে গিয়ে তোপের মুখে সচিব। এবং পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু, জাজিরা প্রান্তে উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী। দেশের প্রথম পাথরবিহীন রেল লাইন বসাতে সময় লাগবে ৬ মাস। বাংলার সময় সঙ্গে আছি আমি ফারিহা মারিয়াম। বৈরী আবহাওয়ায় আজও উত্তাল সাগর। গত ২ দিনে ট্রলার ডুবিতে ১৯৬ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছেন কোস্টগার্ড। এদিকে নোয়াখালীর হাতিয়ায় আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৩ জনে। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে কোস্টগার্ড। এদিকে লঘু চাপ থাকায় সাগর উত্তাল রয়েছে, যার প্রভাবে দমকা হাওয়া বইছে, কিন্তু বৃষ্টি নেই। আর পর্যটকদের সমুদ্র স্নানে সতর্ক করতে প্রতিটি পয়েন্টে উঠছে লাল পতাকা। শুক্রবারের তুলনায় শনিবার পর্যটকের আগমন কমেছে কক্সবাজার সৈকতে। তবে যারা সৈকতে এসেছেন তারা নেমে পড়ছেন সমুদ্র স্নানে, মানছেন না কোনো নির্দেশনা। আবার অনেকেই ঢেউয়ের ভয়ে নামছেন না সমুদ্র স্নানে। ঢেউগুলা দেখে অনেক বেশি ভালো লাগছে, ওইদিকে যেতেও মন যাচ্ছে, কিন্তু আমরা আসলে ভয়ের জন্য যাইতে পারছি না। বৈরী আবহাওয়ার কারণে পর্যটক কমে গেছে, এখন কোনো ব্যবসা বাণিজ্য নাই, টুরিস্ট নাই। এদিকে শুক্রবার নাজিরাটেক মোহনায় ঢেউয়ের আঘাতে ট্রলার ডুবির ঘটনায় শনিবার সকালে আরও ৮ জেলেকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ আরও ৩ জনকে উদ্ধার কাজ চালাচ্ছে কোস্টগার্ড। আমরা মানুষকে মেসেজ দিচ্ছি, এরপরও এরা কথা শুনতেছে না, তারপরও আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সাগর উত্তাল হওয়ায় জোয়ার আসলেই ঢেউয়ের আঘাতে ভাঙছে সৈকতের বালিয়াড়ি, যা জিও টিউব দিয়েও রক্ষা করা যাচ্ছে না। বৈরী আবহাওয়ার কারণে মাছ শিকার না করে সুন্দরবন সহ উপকূলে নিরাপদ আশ্রয় নিয়েছে শত শত ট্রলার। তাই প্রায় মাছ শূন্য হয়ে পড়েছে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র। অন্যদিকে উত্তাল সমুদ্রের ঝড়ের কবলে পড়ে নিখোঁজ রয়েছে জেলে সহ বরগুনার কয়েকটি ট্রলার। এদিকে দ্বীপ জেলা ভোলার মেঘনা পাড়ের জীবনযাত্রা অনেকটা স্বাভাবিক হয়েছে। মাছ ধরতে অনেক নৌকা ট্রলার ঘাট ছেড়ে নদীতে গেছে। অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল শুরু করেছে। আজকে আবহাওয়া ভালো, 2 দিন পরে নদীতে গেলাম আমরা। সিগন্যালের জন্য নদীতে যাইতে পারি নাই, আজকে গেলাম, যা 4টা মাছ পেয়েছি। এদিকে 2 দফায় পানি বৃদ্ধিতে ঝালকাঠির নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শামিমা শাম্মী, সময় সংবাদ। এই মুহূর্তে ভোলার মেঘনা নদীর পাড়ে আছেন রিপোর্টার নাসির উদ্দিন লিটন। সরাসরি যাচ্ছি তার কাছে। বৈরী আবহাওয়া কেটে যাওয়ার খবরে ভোলার সহ উপকূলীয় মানুষদের মধ্যে স্বস্তি ফিরে আসলেও আসলে মাছঘাটগুলোতে এখনো জেলেদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা বিরাজ করছে। গত 2 দিনের যে উত্তাল ছিল সাগর, এতে 16টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ রয়েছে 194 জন জেলে। হাতিয়ার সাগর মোহনা থেকে নিহত 2 জেলের লাশ উদ্ধার হয়েছে এবং বিভিন্ন এলাকা থেকে উপকূলের বিভিন্ন এলাকা থেকে 33 জনকে জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভোলার নিখোঁজের তথ্যটা যদি বলি, ভোলার 4টি জেলে ট্রলার গত 2 দিন ধরে নিখোঁজ রয়েছিল। 2টি কুকরিমুকরি ইউনিয়নের নাসির মোল্লার 12 মাঝি মাল্লা সহ এবং জহির মাঝি 13 মাঝি মাল্লা সহ এখন পর্যন্ত তারা নিখোঁজ রয়েছে, তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে 1 ঘন্টা আগে সুন্দরবন এলাকা থেকে ঢালচরের নিখোঁজ শাহে আলম মাঝির এবং ফারুক মাঝির 2টি ট্রলার উদ্ধার হয়েছে। তারা নিরাপদে আছেন এখন। সেই 2টি ট্রলারে 27 জন জেলে রয়েছে। শাহে আলম মাঝি সুন্দরবন এলাকা থেকে মোংলার দিকে আসছে বলে আমরা ডালচর ঘাট থেকে ঘাট সূত্রে জানতে পেরেছি। আর উপকূলীয় অঞ্চলের এই গত 2 দিনের বৈরী আবহাওয়ায় ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার KM শাফিউল কিঞ্জল আমাদেরকে জানিয়েছেন যে তাদের 6টি টিম এখনো কাজ করছে নিখোঁজদের উদ্ধারে। এছাড়া তারা স্থানীয়দের সহায়তায় গত 2 দিন ধরে যাদের সম্ভব হয়েছে জীবিত উদ্ধার করেছেন। তাদের তথ্য অনুযায়ী হাতিয়ার অঞ্চল থেকে 3 জনের লাশ উদ্ধার হয়েছে এবং জীবিত 33 জন এবং নিখোঁজ আছে এখনো 194 জন জেলে। আমরা
কুকরিমুকরি ইউনিয়নের চেয়ারম্যান আবুল হাশেম মহাজনের সাথে কথা বলেছি। তার ইউনিয়নের যে 2টি ট্রলার নিখোঁজ রয়েছে, আসলে গত 2 দিন ধরে তাদের কোনো ধরনের সন্ধানই তারা করতে পারেনি। নিখোঁজ জেলেদের সবার বাড়ি চরফ্যাশন উপজেলার কুকরিমুকরি এবং দক্ষিণ আইচা এলাকায় বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। আর এদিকটায় যেহেতু সকাল থেকে বাতাসের গতি কমেছে এবং মেঘনা তেঁতুলিয়ার সাগর যে গত 2 দিনের গর্জন ছিল, সেই গর্জন অনেকটা কমে এসেছে। জেলেরাও আজকে সকাল থেকে ভোলার মেঘনা তেঁতুলিয়া নদীতে তারা অন্য দিনের মতো নেমেছে মাছ ধরার জন্য। তবে কাঙ্ক্ষিত ইলিশের এখন পর্যন্ত তারা আসলে দেখা পায়নি। তো মেঘনা তেঁতুলিয়া শান্ত থাকায় আসলে ভোলার উপকূলীয় অঞ্চলের জেলেরা এবং বেড়িবাঁধের বাইরে এবং চরাঞ্চলের মানুষের মধ্যে কিছুটা স্বস্তি রয়েছে। তো এ ছিল আমার কাছে ভোলার মেঘনার পাড় থেকে সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম ভোলার মেঘনার নদীর পাড়ে। এদিকে উৎকণ্ঠায় দিন কাটছে নিখোঁজ জেলে পরিবারের সদস্যদের। তাদের উদ্ধারে সরকারের সহায়তা চেয়েছেন তারা। শিকদার জাবির হোসেনের রিপোর্ট। পটুয়াখালী উপকূলের জেলেপাড়ায় এখন এমনই শোকের মাতম। বৈরী আবহাওয়ায় ট্রলাডুবিতে নিখোঁজ রয়েছেন কারো বাবা, কারো সন্তান, কারো স্বামী। সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে স্বজন হারানোর শঙ্কা, আর তাই ছেলে ফেরার অপেক্ষায় থাকা বৃদ্ধ মায়ের বিলাপ থামছে না কারো আশ্বাসেই। বোর্ডের মাঝে ছিল, সে সম্পদ ফালায় আসতে পারে নাই। ছেলে ক্যাম্পে আইতেছি না, বোট ডুবে পড়ে গেছে। তুফানের বাড়িতে বোট পড়ে গেছে, আর 2 দিন পর্যন্ত খবর নাই। বাঁচার কোনো নিশ্চিত ছিল না যে বাসমুখী রকমের আমাকে বর্তমায় খেয়ে গেছে। জেলেরা জানান সাগরে অস্বাভাবিক ঢেউ এবং ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারগুলো ডুবে যায়। এ সময় পাশে থাকা অন্য ট্রলারের মাধ্যমে যে যেভাবে পেরেছেন পারে আসলেও এখনো নিখোঁজ রয়েছেন অনেকেই। ঘূর্ণিঝড় হয়েছে, তার কেরকমে চলে গেছে, আমরা তো আর হাঁকো পাইতেই গেছি না। আমরা যেখানে হোক আমরা জানমাল নিয়ে কিনারে আসছি। চালাই তো পিছনে লয়ে যায় লাহার, পিছনে লয়ে যাওয়া তো মানুষ যে কজন আছে কজন হারবে, তো না হারানো এগুলো আমি আর বোর্ডের মাঝের দিকে চালাই, ওদিকে না চালাই আমি বোট মানালার দিকে চালাই। জেলে মালিক সমিতির নেতারা বলছেন ডুবে যাওয়া ট্রলারগুলো ছাড়াও আরও বেশ কিছু ট্রলার এবং জেলে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে জাহাজের মাধ্যমে অভিযান চালানোর অনুরোধ প্রশাসনের কাছে। কোস্টগার্ড, নৌবাহিনী, বন কর্মকর্তা, বন বিভাগের কাছে সুন্দরবন পয়েন্ট থেকে এই জেলেদের উদ্ধার করে দ্রুত সময়ে তাদের পরিবারের কাছে ফেরত দেওয়ার জন্য। তবে নৌপুলিশ বলছে জেলেদের উদ্ধারে সাগরে অভিযান অব্যাহত রয়েছে। গভীর সমুদ্রে যাওয়ার যে জলযান তা আমাদের সংকট রয়েছে। স্থানীয় অপর জেলে এবং কোস্টগার্ডের সহায়তায় নিখোঁজ জেলেদের খোঁজা অব্যাহত আছে। শুক্রবার ভোর থেকে হঠাৎ করে শুরু হওয়া ঝড়ো হাওয়ায় উত্তাল হয়ে ওঠে বঙ্গোপসাগর। এ সময় জাল উঠিয়ে কিনারের দিকে আসার আগেই ঢেউয়ের তোড়ে ট্রলারগুলো ডুবে যায়। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। বরিশালে বৈরী আবহাওয়ার কবলে পড়ে আটকে পড়া এমভি আল ওয়ালিদ 9 লঞ্চের 70 যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট KM শাফিউল কিঞ্জন। তিনি জানান গত রাত 9:15টার দিকে ভোলার ইলিশা ঘাট থেকে লঞ্চটি 60 থেকে 70 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। রাত 12:15টার দিকে লঞ্চটি মেহেন্দিগঞ্জের কালীগঞ্জ উলানিয়া লঞ্চঘাটের পাশে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ঘাটের পল্টুন সংলগ্ন ব্লকের উপর উঠে যায়। পরে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা ঘটনাস্থল থেকে যাত্রীদের উদ্ধার করেন। কালীগঞ্জের উলানিয়া লঞ্চঘাটে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চটি পল্টনের পাশে অবস্থিত ব্লকের উপর উঠে যায়। বিষয়টি কোস্টগার্ড দক্ষিণ জোন জানতে পারে এবং দ্রুততার সহিত লঞ্চঘাটে অবস্থানরত যাত্রীদের উদ্ধারে দক্ষিণ জোনের অধীনস্থ BCG স্টেশন কালীগঞ্জ হতে একটি উদ্ধারকারী দল প্রেরণ করে। দৈনিক মাত্র 25 টাকা বাড়িয়ে চা শ্রমিকদের নতুন মজুরি 145 টাকা নির্ধারণ করা হয়েছে। দুপুরে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক খালেদ মামুন চৌধুরী, মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ MA শাহিদের ও পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতারা। বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন চা শ্রমিক সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিপেন পাল।
টানা 12 দিন আন্দোলনের পর কাল থেকে কাজে যোগ দেবেন বলে জানান তারা। দৈনিক মজুরি 120 টাকা বাড়ানোর দাবিতে গত 9 আগস্ট থেকে ধর্মঘট, রাস্তা অবরোধ ও বিক্ষোভ সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করে আসছিলেন দেশের 231টি চা বাগানের শ্রমিকরা। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তিনি নিজেই তাকে হস্তক্ষেপ করছেন এই জন্য যে শ্রমিকরা তো সোজা নিয়ে থাকতে পারে, তাই আপাতত তাদের এই মজুরি 145 টাকা তাদের বিভিন্ন শর্ত আছে 24 হয়, সেগুলো তো তারা আরো করে। এবং তিনি প্রস্তাব দিয়েছেন যে আমি তাদের সাথে ভারত এবং কি বলে যুক্তরাষ্ট্র সফর শেষে আসিয়া আমি নিজে শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে বসবো। স্বস্তি ফিরে আসছে চা শিল্পের জন্য এবং শ্রমিকদের জন্য, এবং তারা পরবর্তীতে কোনো সমস্যা থাকে পরবর্তী উদ্বোধন কর্তৃপক্ষের নিকট সেটা পেশ করবে, তখন সেগুলো দেখা হবে। এই মুহূর্তে সিলেটের মালনীছড়া চা বাগান এলাকায় আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গলের যে চা শ্রমিক নেতৃবৃন্দর সাথে শ্রম অধিদপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় উপাধ্যক্ষ আব্দুল শহীদ, স্থানীয় সংসদ সদস্য, তাদের একটি বৈঠকের পর 25 টাকা বাড়িয়ে বর্তমানে 120 টাকা, মজুরিকে 145 টাকা করা হয়েছে। এবং সেই সময় নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে, একটি ঘোষণা দিয়েছে। কিন্তু সিলেটের শ্রমিকেরা সেই ঘোষণা এবং সেই মজুরি তারা মানেনি। না মেনে পরপরই তারা বিভিন্ন বাগান থেকে একত্রিত হয়ে তারা মিছিলে নেমে গিয়েছে। তারা বলছেন প্রতারণার চুক্তি মানি না, মানব না। তারা বলছেন যে চুক্তিটি হয়েছে সেই চুক্তিটি তারা মানছে না এবং আগামীকাল থেকে তারা যেই 12 দিন থেকে অবিরাম কর্মবিরতি চলছে, আগামীকাল থেকে সেই কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা। তারা বলছেন 25 টাকা বাড়াতে হলে তারা আগেই বলতো, তারা আগেই সিদ্ধান্ত নিত। কিন্তু এতদিন পর 12 দিন ধর্মঘট চালার পর, অর্থাৎ 12 দিন কর্মবিরতি করার পর প্রতিদিন তারা একটি মজুরি পায়নি। এই 12 দিন তারা অনাহারে ছিল। তারপর যে ঘোষণাটা এসছে 25 টাকা বৃদ্ধির, সেই ঘোষণাটা তারা বলছেন হাস্যকর এবং লজ্জাজনক। এবং তারা এই মজুরি বৃদ্ধি বা 145 টাকা মজুরি তারা কোনোভাবে মেনে নিচ্ছে না। তারা বলছেন 300 টাকা মজুরি না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবে। বলে রাখা প্রয়োজন যে বাংলাদেশ ছাড়া যে সমস্ত দেশে চা উৎপাদন হয়ে থাকে, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, চীন, কেনিয়া সহ অন্যান্য দেশে কিন্তু শ্রমিকদের মজুরি বাংলাদেশি টাকায় 300 টাকার উপরে। অথচ বাংলাদেশের শ্রমিকরা 168 বছরের চা শিল্পকে অনেক দূরে পৌঁছে নিয়েছে। গত বছরে 9,65,00,000 কেজি চা উৎপাদন হয়ে বাংলাদেশের 168 বছরের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন করেছে এবং এই বছরও বেশ ভালো অবস্থানে আছে। এই বছরের জুন মাস পর্যন্ত গত 61 বছরের ইতিহাসে সর্বোচ্চ উৎপাদন হয়েছে। সব কিছু মিলে এই যাদের ঘামে এই শিল্প গড়ে উঠেছে, 168 বছরে একটি শিল্প একটি ভালো অবস্থানে গিয়েছে এবং বিশ্বে একটি ভালো অবস্থান করে নিয়েছে এই শিল্পটি, তখন তাদের এই মজুরি বৃদ্ধিটা তাদের কাছে খুবই হাস্যকর মনে হচ্ছে এবং দুঃখজনক বলছেন। এবং সেই ক্ষেত্রে তারা মজুরি 300 টাকা বাড়ানোর দাবি জানিয়েছেন এবং না বাড়া পর্যন্ত তারা যে কর্মবিরতি চালিয়েছেন 12 দিন, আগামীতে কাল থেকেও তারা সেই কর্মবিরতি অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন। মোটামুটি এই ছিল 25 টাকা বৃদ্ধি করার পরে 145 টাকা যে মজুরি বাড়ানো হয়েছে তা প্রত্যাখ্যান করে এই শ্রমিকেরা রাজপথে নেমে গিয়েছে এবং তারা শহীদ মিনারে গিয়ে জমায়েত করবে। মোটামুটি এই ছিল শ্রমিকদের আন্দোলনের সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম সিলেটের মালনীছড়া চা বাগান এলাকায়। মোংলা বন্দরের পশুর চ্যানেলে ড্রেজিং প্রকল্পের বালু ডাম্পিং নিয়ে মুখোমুখি বন্দর কর্তৃপক্ষ এবং বানিশান্তা গ্রামের মানুষ। প্রকল্প এলাকায় পরিদর্শনে তোপের মুখে পড়েন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবের নেতৃত্বাধীন প্রতিনিধি দল। এ সময় সাইনবোর্ড ভাঙচুর ও ইট পাটকেল নিক্ষেপ করেন স্থানীয়রা। বালু ডাম্পিংয়ের নামে 3 ফসলি জমি নষ্টের চেষ্টার অভিযোগ তাদের। মাহমুদ হাসানের পাঠানো তথ্য এবং মাসুদ রানার পাঠানো ছবিতে রিপোর্ট। মোংলা বন্দরের পশু চ্যানেলে ড্রেজিং প্রকল্পের বিরোধিতা করে বেশ কিছুদিন ধরেই বিক্ষোভ করছেন স্থানীয়রা। নিজেদের বাপ দাদার ফসলি জমি রক্ষায় এ আন্দোলন বলে দাবি তাদের।
চলমান আন্দোলনের মধ্যেই শনিবার সকালে বাগেরহাটের দাকোপের বানিয়া শান্তা মৌজা পরিদর্শনে যান নৌ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মোস্তফা কামালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। এ সময় এলাকাবাসী তোপের মুখে পড়েন তারা। এ সময় মন্ত্রণালয়ের সাইনবোর্ড ভাঙচুর ও প্রতিনিধি দলের ওপর ইট পাটকেল নিক্ষেপ করেন স্থানীয়রা। বিক্ষোভের মুখে ফিরে যান প্রতিনিধি দলটি। এলাকাবাসীর অভিযোগ, পশুর চ্যানেলের ড্রেজিংকৃত বালু মাটি ফেলতে চিলার জয়মনি এলাকার ব্যক্তি মালিকানাধীন ৭০০ একর জমি দখল করছে বন্দর কর্তৃপক্ষ। এছাড়া নদীর পশ্চিম পাড়ে দাকোপ উপজেলার ৩০০ একর জমিও দখলে নেওয়ার চেষ্টা চলছে। এতে হুমকির মুখে ৩ ফসলি জমি। নদী খনন হোক সেটা আমরাও চাই, কিন্তু আমাদের এই বাপদাদের সম্পত্তি ৩০০ একর জমির উপরে বালু পড়বে এটা আমরা কখনো চাই না, কারণ এটা থেকে আমাদের জীবিকা। ৩ ফসলি জমি, এখানে ফসল একটার পর একটা লেগে থাকে। এই জমিতে যদি বালি ভরাট হয় আমরা আমাদের কিষানে একদম হতদরিদ্র হয়ে যাবে, আমাদের বেঁচে থাকার কোনো অবলম্বন থাকবে না। বিকল্প উপায়ে বড় পাইপ দিয়ে সরকারি জমিতে বালু মাটি ফেলার দাবি আন্দোলনকারী ও স্থানীয় জনপ্রতিনিধির। এই জায়গায় এই বালুটা না ফেলে যদি অল্প কিছু পাইপ টেনে, ড্রেজিং তো আজকে 2 মাইল 3 মাইল 5 মাইল দূরে যে ড্রেজিং মাটি ফেলায়, তাহলে আমি ড্রেজিং করে মাটিটা ওইখানে ফেল, বালুটা ওখানে ফেল, কারণ এটা নোনা বালি, কিন্তু ওখানে কিন্তু আগামী 50 বছরে কিছু হবে না। তাহলে এই ফসলি জমিগুলোকে আমি নষ্ট করব এবং এই লোকগুলো কিন্তু গৃহহীন, বাস্তুহীন, সব সর্বস্ব হারাবে। ভুল বোঝানো হয়েছে কর্তৃপক্ষকে, উদ্বোধন কর্তৃপক্ষকে অনাবাদী জমি, আসলে এটা সম্পূর্ণ ভুল। বন্দর উন্নয়নে আউটার বার ড্রেজিং এর পর 13 মার্চ থেকে পশুর নদীতে 794 কোটি টাকার ইনার বার ড্রেজিং এর কাজ শুরু করে মোংলা বন্দর কর্তৃপক্ষ, যার জন্য 1500 একর জমির প্রয়োজন। সময় সংবাদ, মোংলা। পদ্মা সেতুতে রেল ট্র্যাক বসানোর কাজ শুরু হয়েছে। জাজিরা প্রান্তে এই কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন রেলপথ মন্ত্রী। দেশের প্রথম পাথরবিহীন এই রেল লাইন বসাতে সময় লাগবে 6 মাস। এতে পদ্মা সেতুতে সড়ক পথ চালুর পর রেলপথ চালুর কাজ আরেক ধাপ এগিয়ে গেল। নাসিরউদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। স্বপ্নজয়ের পদ্মা সেতুতে পাথরবিহীন রেল লাইন বসানো শুরু হয়েছে। সেতুর উপরতলায় সড়ক পথ চালু রেখেই নিচে রেল লাইন নির্মাণে কাজ হচ্ছে। শনিবার দুপুরে এই কাজ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী। আগামী জুনে পদ্মা সেতু দিয়ে ভাঙা থেকে ঢাকা পর্যন্ত রেল চলাচল করবে। আমাদের যেটা সব থেকে বড় চ্যালেঞ্জ, আমাদের যে ম্যাটেরিয়াল, যেটা ব্যালাস্ট, সম্প্রতি আপনারা জানেন যে ব্যালাস্ট উত্তোলনের ক্ষেত্রে এবং এইটা বলতে পারেন তার সাথে কাঙ্ক্ষিত আমাদের চাহিদা সেটা পূরণ করতে পারছে না। রেলটা হলো মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে বলতে পারে একটা না চাওয়ার পরেও একটা উপহার আমাদেরকে দিয়েছে। রেলপথ মন্ত্রী জাজিরার পদ্মা রেল স্টেশন থেকে একটি ড্যামো রেলে প্রায় 4 কিলোমিটার পথ অতিক্রম করে উদ্বোধন স্থলে আসেন। এর আগে তিনি মাওয়া রেল স্টেশন সংলগ্ন মাওয়া ক্যাম্পে প্রকল্প সংশ্লিষ্টদের সাথে বৈঠক করেন। পুরো প্রকল্পের অগ্রগতি 65%। প্রথম ধাপে সিপিং করে নিয়েছি, সিপিং করার পর আমরা প্রথম ধাপে যে ফার্স্ট লেয়ারে রিভার বাইন্ডিং করতেছি। পদ্মা সেতুর 2 প্রান্তের ভায়াডাক্টের 5.20 কিলোমিটার পাথরবিহীন রেল লাইন বসে গেছে। মূল সেতুতে রেল লাইন বসানোর অনুমতি পাওয়ার 33 দিন পর পাথরবিহীন রেল লাইনের কংক্রিটিং শুরু হয়েছে। কর্তৃপক্ষ বলছে আগামী ডিসেম্বরের মধ্যেই মূল সেতুতে রেল লাইন বসানো সম্পন্ন হবে। শরীয়তপুরের জাজিরা থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। চালের বাড়তি বাজারে নেই কমতির কোনো লক্ষণ। দিশেহারা নিম্ন আয়ের মানুষ। জ্বালানির দাম বৃদ্ধির অজুহাতে মিল মালিক এবং অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে চালের দাম বাড়িয়েছে বলে অভিযোগ আড়তদার এবং পাইকারদের। অপরিবর্তিত দেশের বিভিন্ন স্থানে চালের বাজার গত সপ্তাহে কেজিতে বাড়ে 4 থেকে 5 টাকা পর্যন্ত। উত্তরের জেলা দিনাজপুরের চালের পাইকারি মার্কেট বাহাদুর বাজারে এখনো চলছে আগের বাড়তি দামে বেচাকেনা। কমেনি দাম, চড়া দামে চাল কিনতে হিমশিম খেতে হচ্ছে বলে জানান ক্রেতারা। 50 টাকা চাল কিনছিলাম, এখন 80 টাকা লাগে। আবার শাকসবজি কিনতে হয়, পারি না এই টাকা দিয়ে জোগাড়। বেশি দামে ধান কেনা, ডিজেলের দাম বাড়ায় পরিবহন খরচ বাড়তি, এমন অজুহাত দেখিয়ে মিল মালিক ও অসাধু ব্যবসায়ীরা চালের দাম বাড়াচ্ছে বলে অভিযোগ আড়তদার ও পাইকারদের। আগে আমাদের একটা চাল অবস্থা কিন্তু আমরা 2400-2500, এখন কিনতে হচ্ছে আমাদেরকে 2900। দাম কমার তো কোনো লক্ষণ দেখি না। আমরা এই মিলারদের কাছে সবসময় চাউল কিনি,
তারাই বলে ধানের দাম বেশি। এদিকে রংপুরের পাইকারি বাজারে চালের দাম গত এক সপ্তাহে 50 কেজির বস্তা প্রতি 150 টাকা বাড়লেও চলতি সপ্তাহে কমেছে 50 টাকা। তবে কেজি প্রতি 1 টাকা কমার প্রভাব পড়েনি খুচরা বাজারে, তাই এর সুফল পাচ্ছেন না ক্রেতারা। বড় বড় মিলেররা যা আমরা যেখান থেকে চাউল আনি তারা ওই ধানের দাম বেশি বাজার দেখিয়ে মানে ওরা চাল বিক্রি বন্ধ করে দিচ্ছিল। চালের দাম বাড়ছিল, মাঝখানে আপনার দেখা যাচ্ছে ধান পাওয়া গেছিল, সেটা একটা ব্যাপার। সবাই দেখাইছে তেলের কষ্টটা, সেটা একটা বিষয়। এখন সব মিলিয়ে দেখা গেছে ওদের খরচ বেশি পড়ে, এই কথা বলতেছে। পাইকারি ব্যবসায়ীরা বলছেন বড় বড় রাইস মিলগুলোর দাম বাড়ালে তাদেরও বাড়াতে হয়। তেলের অজুহাত দেখাইছে যে তেলের দাম বাড়ছে, যাতায়াত ভাড়া বাড়ছে। আসলে ভাড়া বাড়ছে, দেখা যায় 12,000 ভাড়াটা 16,000 হয়ে গেছে। তো এটা তো চালের উপরে পড়বে। যেরকম ধানকে যেরকম ক্রয় করে মিলাররা ওরকম কস্টিং পড়ে, সেইভাবে মিলাররা বিক্রি করে। মিলারদের কাছে আমরা কিনে আনি যেরকম দামে, আমরা 10-20-50 টাকা লাভ করি, আমরা বিক্রি করি। চালের বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারির দাবি ভোক্তাদের। চন্দ্র আফসার ববি, সময় সংবাদ। কারসাজি করে ডিম ও মুরগির দাম বাড়ানোয় দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জরিমানা আদায় করছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের পর কমতে শুরু করেছে ডিমের দাম। ডিমের বাজারে স্বস্তি ফিরলেও এখনও যে যার মতো দামে বিক্রি করছেন। দেশ জুড়ে ডিম ও মুরগির দাম নিয়ে কারসাজি রোধে অভিযানে নেমেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এরপরও ব্যবসায়ীদের টনক নড়ছে না। অনিয়মের দায়ে জরিমানা করা হচ্ছে প্রতিষ্ঠানগুলোতে। ঢাকার সাভারের পাইকারি বাজারগুলোতে কেউ বিক্রি করছেন 42 টাকা হালিতে, আবার কেউ বা 35 টাকায়। প্রতিষ্ঠানগুলোতে নেই কোনো দামের কোনো ভাউচার কিংবা মূল্য তালিকা। এদিকে খুচরা পর্যায়ে এখন পর্যন্ত 50 টাকায় ডিম বিক্রির অভিযোগ করছেন ক্রেতারা। এক খাসি যদি নেই 350 টাকা নেয়, এবং খুচরা যে দোকানগুলো আছে ওনাদের কাছ থেকে কিনে যারা বিক্রি করে ওরা 50-55 টাকা করে বিক্রি করে। এখানে 50-55 টাকা করে হালি বিক্রি করে। এই অবস্থায় তদারকিতে মাঠে নামে ভোক্তা অধিকার। শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকায় ডিমের আড়তে অভিযান চালায় কর্মকর্তারা। এ সময় নির্ধারিত মূল্যের চাইতে বেশি দামে ডিম বিক্রি ও মজুদ সহ নানা অভিযোগে দুটি আড়তের মালিককে 2 লাখ টাকা জরিমানা করা হয়। কারসাজির মাধ্যমে দাম বৃদ্ধি করার যে অসৎ প্রবণতা সেটি আমরা দেখেছি। 17 তারিখে এসে আমরা যেটি দেখলাম যে প্রতি পিস ডিমের ক্রয় মূল্য পড়েছে 9 টাকা 60 পয়সা, অর্থাৎ 7 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত প্রতি পিস ডিমের ক্রয় মূল্য পড়েছে অতিরিক্ত 20 পয়সা, কিন্তু বিক্রয় করা হয়েছে 17 তারিখে এসে 11 টাকা 80 পয়সা, অর্থাৎ অতিরিক্ত 2 টাকা 70 পয়সা প্রতি পিস ডিমের জন্য লাভ করা হয়েছে। এদিকে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে ভাউচার ছাড়া ডিম বিক্রি করে 3 আড়তদারকে 90,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। শনিবার সকালে নগরীর বাজারের স্টেশন রোডের 3টি ডিমের আড়তে অভিযান চালানো হয়। এখন হচ্ছে আমরা সরকারি নীতি ফলো করবো। আসলে আমাদের আগে ভাউচার ছিল না, আমরা যখন আগে শুধু সাপ্লায়ারকে যখন দিতাম তখন আমরা ওদেরকে ভাউচার দিতাম, কিন্তু সাধারণত যারা আমাদের পাইকার ওদের ভাউচার লাগে না, এখন লাগবে আমরা দিব। ডজন কত আমি 970 টাকা ভরবো, এর বলতে 200 নেবো, আগে 200 নিলে 1900 টাকা ভরবে, ওটা বলছিলাম। এছাড়া ডিমের বাজার নিয়ন্ত্রণে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় সংস্থাটি। লাবিব হাসান, সময় সংবাদ। গাজীপুরে শিক্ষক দম্পতিকে হত্যা করা হয়েছে দাবি করে এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। দুপুরে টঙ্গীর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন তারা। দ্রুত এই ঘটনার রহস্য উদ্ঘাটনের দাবি জানালেন আন্দোলনকারীরা। শিক্ষক দম্পতির মৃত্যুর ঘটনায় বিচারের দাবিতে এবার রাস্তায় শিক্ষার্থীরা। শনিবার দুপুরে গাজীপুরের টঙ্গী বিসিক এলাকায় শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থী ও নিহত শিক্ষক দম্পতির সহকর্মীরা। এ সময় তারা দ্রুত এই ঘটনার রহস্য উন্মোচনের দাবি জানান। প্রধান শিক্ষক যদি সেফলি না থাকতে পারে আমরা কেমনে থাকবো? এখন আমাদের এটা যদি বিচার না করে তাহলে আমরা কিন্তু এই আন্দোলন চালিয়ে যাবো। স্যার খুবই একজন ভালো মানুষ ছিল, আমাদের স্কুল থেকে যে উনি এভাবে হারায় গেছে আমরা মানতে পারতেছি না। আর কয়েকদিন এই স্কুলে অনেক উন্নতি করেছিল, আসলে স্যারের মৃত্যু অনেক কষ্টদায়ক। এর আগে শুক্রবার রাতে অজ্ঞাতদের আসামি করে গাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই আতিকুর রহমান। ময়নাতদন্তে শরীরে রক্ত জমাট বাঁধার কথা জানান ফরেনসিক বিভাগের চিকিৎসক। বিষক্রিয়ার কারণে মৃত্যু হতে পারে বলেও জানান তিনি। সিআইডি ল্যাবে পাঠানো হয়েছে, এখন সিআইডি ল্যাব থেকে যদি আসার পর আমরা এটা আসলে এক্সক্লুড করতে পারবো, ফাইনালি একটা অপিনিয়ন দিতে পারবো, মতামত দিতে পারবো, প্রিপেয়ার করবো যেটা আসলে কী হিসাবে স্বাভাবিক মৃত্যু অথবা অস্বাভাবিক মৃত্যু সেটা আমরা তারপর বলতে পারবো। গত 18 আগস্ট মহানগরের বগাটেক এলাকায় নিজস্ব প্রাইভেট কারের ভেতর থেকে শিক্ষক দম্পতি জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী মাহমুদ আক্তার জলির মরদেহ উদ্ধার করা হয়। রাজিবুল হাসান, সময় সংবাদ, গাজীপুর। প্রধানমন্ত্রীর উপহার পেল পা দিয়ে ছবি আঁকা ফেনীর ক্ষুদে শিল্পী মুনায়েম। গত ঈদ উল ফিতরে প্রধানমন্ত্রীর দপ্তরের ঈদের শুভেচ্ছা কার্ডে স্থান পেয়েছে মুনায়েমের আঁকা ছবি।
মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। আব্দুল্লাহ আল মোনায়েম প্রায় এক যুগ আগে ফেনীর দাগনভূঞা উপজেলার মিদ্দারহাটের কামাল উদ্দিন ও বিবি কুলসুমের সংসারে তার জন্ম। 2 হাত না থাকলেও থেমে থাকেনি শিশু মোনায়েম। পা দিয়ে লেখা ও ছবি আঁকতে পারে সে। এখন এই ছেলেই গর্বিত করেছে তার পরিবারকে। এজন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতার যেন কোনো শেষ নেই। খুব ভালো লাগতেছে যে প্রধানমন্ত্রী আমাকে এই চিত্র দেখার পর আমাকে পুরস্কৃত করেছে। সামনের দিকে আমার ছেলের কোন চাহিদাটা পূরণ, সে যেন আরও কিছু করতে পারে, আমি তার কাছে আকুল আবেদন। ওর আঁকাগুলো আমাদের কাছে খুব ভালো লাগে যে ও শুধুমাত্র পা দিয়ে এঁকে অনেক সুন্দর ছবি আঁকতে পারে। আমরা চাই যে সে আরও ভালো এঁকে প্রধানমন্ত্রী থেকে পুরস্কার গ্রহণ করুক। তার নিবেদনের পরিপ্রেক্ষিতে আমরা দাগনভূঞা পৌরসভায় একটি জায়গা খুঁজে দিয়েছি এবং আশ্রয়ণ প্রকল্পের অধীনে সেই জায়গা 2.5 শতকের মতো জায়গা, 2 শতকের মধ্যে তার বাড়ি হবে এবং বাকিটা রাস্তা অন্যান্য কাজে ব্যবহার হবে। মোনায়েমের পরিবারের জন্য কেনা জমির মূল্য বাবদ জমির মালিককে 5,75,000 টাকার একটি চেক হস্তান্তর করা হয়। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বৈরী আবহাওয়ায় বঙ্গোপসাগরে 16টি ট্রলার ডুবি, নিখোঁজ 196 জন। হাতিয়ায় 3 জনের মরদেহের সন্ধান জানিয়েছে কোস্টগার্ড। বরিশালে আটকে যাওয়া লঞ্চ থেকে 70 যাত্রী উদ্ধার। দৈনিক মাত্র 25 টাকা বাড়িয়ে চা শ্রমিকদের নতুন মজুরি 145 টাকা। কাল থেকে কাজে যোগদান প্রত্যাখ্যান করে ধর্মঘট চালিয়ে যাওয়ার ঘোষণা একাংশের। মোংলা বন্দরে ড্রেজিং প্রকল্পের বালু ডাম্পিং নিয়ে মুখোমুখি বন্দর কর্তৃপক্ষ ও স্থানীয়রা। 3 ফসলি জমি নষ্টের অভিযোগ, পরিদর্শনে গিয়ে তোপের মুখে সচিব। এই ছিল বাংলার সময়, সঙ্গে থাকুন সময়।